দর্শক ফিরে এলাম বিরতির পর। হ্যাঁ, আসলে কি আমরা জানতে চাচ্ছি যে ওইভাবে যে ওই শিশুর যে নাম্বারটা ওই যে হেল্প লাইনের মাধ্যমে যে কল করার পরে পুলিশ, এটা কি সরাসরি পুলিশের কাছে চলে যায় নাম্বারটা? না, বেসিক্যালি ওই শিশুর সমস্যার বিষয়টা সংশ্লিষ্ট যে হেল্পলাইন কর্মকর্তা থাকেন, হেল্পলাইন কর্মকর্তা তখন সংশ্লিষ্ট থানার ওসিকে জানান যে স্যার এই একটা হেল্প ডেস্ক আছে একটা, রাইট, যে আমাদের এই একটা অভিযোগ এসেছে, আপনার থানার অমুক জায়গায় বাচ্চাটা আছে, এখন স্যার এই বিষয়টা নিয়ে আপনার একটু সাহায্য কামনা করা হচ্ছে। তখন তিনি দেখা গেছে যে সংশ্লিষ্ট যে অফিসার আছেন দায়িত্বে, তাকে সেই দায়িত্বটা তো তখন আপনি আপনি না আপনি আপনি এর আগে বলতে যাচ্ছিলেন হেল্প ডেস্কের কথাটা, এই হেল্প ডেস্কটা সম্পর্কে আমরা কিছু জানি। শিশু আইনের 14 ধারার কতে বলা হয়েছে যে প্রত্যেক থানায় এই হেল্প ডেস্ক শিশুদের জন্য প্রতিষ্ঠা করবেন, এবং সেখানে কিন্তু একটা হেল্প ডেস্ক ওখানে রয়েছে। উক্ত হেল্প ডেস্কের মধ্যে কিন্তু এই বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে উক্ত পদে, যে অর্থাৎ এসআই বা যেই দায়িত্ব আছেন, উক্ত অফিসার ইনচার্জে ওখানে যার দায়িত্ব আছেন, একজন মহিলা হলে ওনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, এবং উক্ত হেল্প ডেস্কে সকল ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস ওখানে দেওয়া হবে, এবং উক্ত সুবিধার মধ্যে যে উনি দায়িত্ব থাকবেন, আপনি যেটা বলেন যে শিশু পুলিশ কর্মকর্তার কিছু দায়িত্ব, কর্তব্য এবং কার্যাবলী রয়েছে, সেটা কিন্তু এই আইনে 14 ক ধারা এখানে উল্লেখ করা হয়েছে। ওই পৃথক ডেস্ক, অর্থাৎ যে যদি কোনো অপরাধ সংগঠন করে ঘটায় ফেলে কোনো শিশু, তাহলে একটা পৃথক ডেস্ক গঠন করবেন। ওই ডেস্কে উক্ত শিশুর নাম ঠিকানা সংরক্ষণ করবেন, এবং থানায় শিশুকে আনা হইলে প্রবেশন কর্মকর্তাকে জানাতে হবে। ওই ডেস্ক কী করবে, প্রবেশন কর্মকর্তা আছেন, ওনাকে এই আসামিকে যে এখানে আনা হয়েছে তার সম্পর্কে একটা কি দিবেন, রিপোর্ট কার কাছে প্রকাশ করবেন, ওই যে প্রবেশন কর্মকর্তার নিকট। এবং শুধু তাই নয়, ওই আপনার এই ডেস্কের মাধ্যমে পিতা মাতা বা অভিভাবক যারা আছেন, হ্যাঁ, ওই অভিভাবকদেরকে জানানো হবে। যদি তাও সম্ভব না হয়, উক্ত বাচ্চার বা শিশুর তার যে চাহিদা বা যে ডিমান্ড আছে, যে প্রয়োজন ছিল, তার যে যতটুকু, সেটা ওই কর্মকর্তা ওই হেল্প ডেস্কের মাধ্যমে তার অধিকার নিশ্চিত করবেন। আচ্ছা, তাহলে আমরা যে অধিকারের কথা আসলো, শিশু ডেস্কের কথা আসলো, তাহলে আমি শিশু আদালত সম্পর্কে আমরা আদালতের কি কিছু যে একটে রয়েছে সে সম্পর্কে আমি রাসেলের প্রধানের কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই আপনার শিশুর যে আইনটা আছে সেটা পরিচালিত হবে, সেই প্রসিডিউরের আলোকে এই শিশু আদালত এবং অত্র আইনের 5 ধারা অনুযায়ী আপনার শিশু আদালত গঠিত হবে। এই শিশু আদালতের অবশ্যই দায়রা আদালত অথবা এখতিয়ারধীন যুগ্ম আদালত আছেন। এই আদালতগুলো এই আইনের বিচার এবং এখানে রায় উনি দিবেন। তো এখানে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে যে শিশু যে অধিকার নিশ্চিত করার কল্পে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এখানে গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। এবং এই আদালতের কাজ হচ্ছে শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নয়, ন্যায় বিচারকে দৃষ্টান্ত হিসেবে ধারা করানো, যাতে অদূর ভবিষ্যতে এই দেশে কোনো শিশুকে নির্যাতন করা না হয়, কোনো শিশুকে যাতে পিটিয়ে কোমর ভেঙে ফেলা না হয়, নির্যাতন করা না হয়, রুরাল এরিয়াতেও যাতে কোনো ধরনের এই শিশুদের সাথে কোনো অন্যায় আচরণ করা না হয়। সেই জন্য এই মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকার, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, আধা সামরিক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন। আসলে শিশু এবং শিশুর অধিকার, সেটা যে নিয়ে আমরা আমাদের যে শিশু আইন এবং শিশু অধিকার, যে শিশু আইনের শিশু আদালতের যে অধিবেশন যেন উপস্থিত হয়, সেই অনুপাতে কোনো প্রাপ্ত ব্যক্তি কাদের করা হয়ে থাকে, যে শিশু আদালত অধিবেশনে উপস্থিতি অনুমতি, প্রত্যেকটা শিশু আদালতে কিছু অনুমতি নেওয়া হয় যেন শিশুদের জন্য, এবং সে অভিভাবক সেই কাদের সেই অনুমতি। এই আইনের সুস্পষ্ট বিধান এখানে উল্লেখ করেছেন যে এখানে তার প্রপার গার্জিয়ান হচ্ছে ফাদার মাদার, বাবা মা এখানে হচ্ছেন লিগ্যাল গার্ডিয়ান। ওই লিগ্যাল গার্ডিয়ান ফাদার মাদারের অ্যাবসেন্সে তারপর ব্লাড
রিলেটেড যারা আছেন, চাচি আছেন, খালা আছেন, তারপর ফুপু আছেন, দাদা আছেন, দাদি আছেন, তাদেরকে এখানে অনুমতি প্রাপ্ত করা হবে। ইভেন কি এখানে প্রফেশনাল যে কর্মকর্তা আছেন অথবা ওনাদেরকে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর আছেন, এখানে মুখ্য ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে। সিভিল ভাইয়ের কাছে যাচ্ছি যে আচ্ছা, শিশু আদালতের কার্যক্রমে কোনো ধরনের গোপনীয়তা রয়েছে কিনা, বা যদি থাকে সেটা কি ধরনের গোপনীয়তা? আচ্ছা, শিশু আদালতের ক্ষেত্রে আমাদের মহামান্য উচ্চ আদালত থেকে যে নির্দেশনা ছিল এবং আমাদের যে আপনার শিশু আইনটা করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে শিশু ভয় পায়, ওর মানসিকভাবে যেন ভেঙে না পড়ে, এমন কিছু যেন না ঘটে। সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে অ্যাপ্রন পরে যেন ওই আদালতে যারা আইনজীবীরা কাজ করেন তারা যেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কোর্টে আপনার এই বিষয়টা কিন্তু এখনো পরিপূর্ণভাবে চালু করা যায়নি। এটা একটা বিশাল গ্যাপ আছে এবং আমার মনে হয় এই বিষয়গুলোতেও একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে এবং এই ক্ষেত্রে মিডিয়া অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। কারণ মিডিয়া হচ্ছে বা পৃথিবীর চতুর্থ স্তম্ভ বলা হয়। আমাদের বাংলাদেশের যদি অতীত ইতিহাস আমরা দেখি, সবচেয়ে ভয়াবহ যে সমস্যা ছিল সেটা কিন্তু অ্যাসিড নিক্ষেপ করা। মিডিয়া যখন এই বিষয়টা যখন বারবার টেলিকাস্ট করা হলো, এটা শাস্তি কি, এটা কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে, মানুষ কিন্তু সচেতন হলো, দোকানদাররা সচেতন হলো, এই বিষয়টা কিন্তু বন্ধ হলো। তো এই যে শিশু আদালতের বিষয়টা হচ্ছে আপনার আমাদের যে বিষয়গুলো আসলে শিশুর মনে আঘাত দিতে পারে, যেমন আমাদের মানে আমার কাছে খুবই কষ্টের বিষয়গুলো আমি আজকে একটু বলছি আপনাদের এনএনটিভির এই আজকের এই আয়োজনে। যে একটা শিশু একটা অপরাধ করেছে, তাকে দেখা গেছে সরাসরি মিডিয়ার সামনে হাজির করা হচ্ছে। ভাই আমি আজকে তো বিশাল কাজ করছি, কি একটা শিশু আরেক শিশুকে মারতেছিল বা আমি ধরে নিয়ে আসছি, আপনারা সব ক্যামেরা নিয়ে হাজির হন। এখন ধরেন হলো কোয়াদিমু টিভি, বিভিন্ন চ্যানেল, নাম খ্যাত অখ্যাত, তারা কি করছে, এই শিশুর ছবিগুলোকে নাম সহ, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রাম কোথায়, বাড়ির নাম কি, সব ইতিহাস তুলে ধরতেছে। কিন্তু এখানে এই শিশুটা সারা জীবন অপরাধী থাকে না, কিন্তু তার ফুটেজটা থেকে যায়। গণমাধ্যমের যে নীতিমালাটা মানে আঘাত হানে, এটা তাকে শিহরিত করে। একসময় এটা একটা বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বাধাগ্রস্ত হয়। যখন একের পর এক ছবি তোলা হয়, তখনই তো একটা বাচ্চা মানসিকভাবে হ্যামারেজ হয়ে যাচ্ছে, সে অপ্রস্তুত। ইতিপূর্বে তো এরকম দেখেনি। এবং ইউএনসিআরসি 13 আমাদের যে কার্যক্রমগুলো এখন চলমান বাংলাদেশে, জি, সেখানে আমরা বিভিন্ন হেড অফ নিউজকে কিন্তু আমরা আমন্ত্রিত করি। সেখানে কিন্তু বাচ্চারা প্রশ্ন করে থাকে, এখানে বড় কাউকে কিন্তু রাখা হয় না। এখানে প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমরা একজন করে এমপি আনি, জি, একজন টিভি চ্যানেলের কর্ণধারকে নিয়ে আসা হয়। ওই চ্যানেল তাকে হেড অফ নিউজ হতে হবে। আদারওয়াইজ ইন্টারন্যাশনাল ব্রডকাস্টে যারা কাজ করে, লাইক এফপি, রয়টার্স, সিএনএন, আল জাজিরা, এটা বাংলাদেশের যে প্রধান আছে, প্রতিবেদক আছে, তাদেরকে আমরা বেসিক্যালি গেস্ট করি। আর শিশুরা এখানে প্রতিনিধিত্ব করতেছে এবং এখানে সেটা নিজের কথাগুলো তুলে ধরছে। নেতৃত্ব করে হচ্ছে। হেড অফ নিউজদের কাছে বিষয়গুলো যখন বাচ্চারা জিজ্ঞাসা করে যে আপনার পত্রিকা এত তারিখে এই এই কাজগুলো করেছে, এটা কেন, আপনি যখন কি বিষয়টা দেখেননি, এটা তো শিশু আইনে স্পষ্ট মানা করা আছে, তখন হেড অফ নিউজরা কিন্তু হচকচিয়ে যাচ্ছে, আসলে এটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের উচিত হয়নি। এখন ধরেন মেইন স্ট্রিম মিডিয়াকে আমরা লাইনে আনতে পারছি আমাদের কার্যক্রমগুলোর মাধ্যমে, কিন্তু লাগামহীন যে সকল মিডিয়াগুলো আসলে কাজ করছে বাংলাদেশে, একটা ওয়েবসাইট 6,000 টাকা দিলেই নাকি একটা পত্রিকার ওয়েবসাইট তৈরি করে দেওয়া সম্ভব। তাহলে আপনি চিন্তা করেন, 6,000 টাকা যদি আপনার একটা জাতিসংঘ যে বিষয়টা বলছে, একটা মিস ইনফরমেশন হচ্ছে একটা পারমাণবিক বোমার মতো। একটা মিস ইনফরমেশন একটা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী, ধ্বংস করতে পারে, আবার হাইলাইটসও করতে পারে। এটা ধ্বংসই হয় বেশিরভাগ, ধ্বংসের পিতা বেশি। এই ক্ষেত্রে শিশুদের যে আইনটা
এবং আইনের যে অপব্যবহারটা হ্যাঁ। এবং তাদের সামনে যে মিডিয়াতে এখানে- কভারেজ করাটা, এখানে সামগ্রিকভাবে আপনার আমাদের যে র্যাবের যারা মিডিয়া উইং এর প্রধান আছেন মঈন ভাই বা অন্যান্য যারা কাজ করছেন, পুলিশের হেডকোয়ার্টারের এআইজিপি যিনি আছেন মিডিয়া কনসার্ন, আমি তার কাছেও বিষয়টা প্লেস করেছি যে আসলে এই যে আপনারা গ্রেপ্তার করছেন এটা খুবই ভালো বিষয়, তাদের অপরাধ থাকলে গ্রেপ্তার করবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা যে মিডিয়াগুলো ডাকেন, এই মিডিয়াগুলো কাদেরকে ডাকেন? এমন এমন অখ্যাত মিডিয়াদেরকেও অনেক সময় ডাকা হয়। তারা কিন্তু এই বাচ্চারা ছবিটা যে ব্লার করতে হবে, এই বাচ্চারা যে তথ্যগুলো যে সঠিকভাবে যেন সে যেন হ্যামারেজ ভবিষ্যতে না হয়, তাকে যেন আপনার চিহ্নিত করা না যায়, ওই বিষয়গুলো কিন্তু আসলে কয়টা মিডিয়া বাংলাদেশে মানছে? বাংলাদেশে তো শিশু দের নিয়ে কাজ করতে যে একজন সাংবাদিক প্রয়োজন আছে, শিশু আইন বুঝে না। ওদের সংখ্যা অনেক কম। আমি নাই। লিভার সাথে একটু অ্যাড করতে যাচ্ছি। আপনি বলতেছেন যে কম আছে, সেটা না নাই। এটা আপনার একদম প্রথম সচেতন না, এই আইনটা সম্পর্কে সচেতন না, হ্যাঁ, আইনটা সম্পর্কে অনেক সচেতন না কিছুই জানে এবং না। আইনের প্রয়োগও জানে না। এখানে যে শিশু আইনে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো শিশুকে মিডিয়া কভারেজে আনা যাবে না, তার নামে ইন্টারনেটের কোনো নিউজ ছাপানো যাবে না। ছাপালে এই নিউজটা যদি যায় তার ব্যক্তি ইমেজ নষ্ট হবে এবং যদি নীতি হয় তাহলে আদালতের শরণাপন্ন হয়ে আদালত থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে, এখন আমি অন্যথা করা যাবে না। আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে শিশুর যে জামিনে মুক্তি, কিছু কিছু ক্ষেত্রে যে সংঘাতে জড়িত হলে যে শিশু যে জামিনে যাওয়া যাবে কিনা, শিশুদের নেওয়া হয় যে আইনের আওতায় নেওয়া হলে তখন কিভাবে সেটা শিশুদের জামিন নেওয়া হয়, জামিনের মুক্তির বিষয় সম্পর্কে? এখানে জামিনের মুক্তির ব্যাপারে শিশু আইনে কিন্তু আপনার 29 ধারাতে এই জামিনের ব্যাপারে বলা হয়েছে। জামিনটা অ্যাকচুয়ালি নির্ভর করে বিজ্ঞ হুজুর আদালতের এখতিয়ার দিন এটা, কিন্তু এই শিশুদের ব্যাপারে কিন্তু এখানে স্পেশাল কিছু বিষয় সন্নিবেশিত করা হয়েছে। যতটুকু সম্ভব এখানে এই শিশুদেরকে জামিন দিবেন, জামিনযোগ্য হোক অথবা জামিন অযোগ্য দ্বারা হোক, এখানে শিশুদেরকে জামিনের দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে। এবং যদি জামিনের ব্যাপারে কোনো বিরোধ সৃষ্টি হয় সেক্ষেত্রে বিজ্ঞ হুজুর আদালত, তার অভিভাবক আছেন, তার লিগ্যাল গার্ডিয়ান আছেন, তাদের মুসলেখা নিতে পারেন, তাদের জিম্মায় দিতে পারেন, অথবা এই শিশুর জিম্মায় তাকে জামিন দিতে পারেন। মুসলেকার বিষয়টা যেটা বললেন বা ক্ষতিপূরণের বিষয়টা, তাহলে মাতা পিতার উপর যে ক্ষতিপূরণের অর্থ প্রদান করেন বা করার আদেশ দেওয়া হয় সেটা কিভাবে প্রদান করা যায়? এখানে যদি কোনো শিশু কোনো সংঘাতে জড়িত হয়ে থাকে তাহলে উক্ত ক্ষতি, যার ক্ষতি হবে, তো বিজ্ঞ হুজুর আদালত এই ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পারেন এবং উক্ত ক্ষতিপূরণ এই বাচ্চা যে অবহেলা করেছে বা যে ক্ষতি করেছে এই ক্ষতি যাতে না করা হয় সেই জন্য উক্ত ক্ষতিপূরণ এই শিশুর পিতামাতা দিয়ে থাকে। আচ্ছা, তাহলে আমি একটু অন্য প্রসঙ্গে চলে আসি যে শিশুদের সুরক্ষার জন্য আইন, মানে সেটা শিশু আইন, যেটাকে সর্বশেষ যেটা 2013 সালে সেটা প্রণীত হয়, সেটা সংশোধন আকারে 2020 সালে নিয়ে এসেছিল। সেই অনুসারে শিশু পোষণের কী ধরনের দণ্ড রয়েছে? এখানে শিশু আইনের 44 ধারা মতে এখানে শিশু পোষণের দণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। যদি কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে রাখে বা কোনো অনৈতিক কাজে ব্যবহার করা হয় বা তাকে উক্ত কাজে ব্যবহৃত করা হয় এবং অসৎ পথে তাকে প্রেরণ করা হয়, তাহলে উক্ত যে ব্যক্তি এই অপরাধ করেছেন তাকে 2 বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন এবং 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু আপনি লানের বিজ্ঞ আইনজীবী, আপনার মাধ্যমেই আমি দণ্ডটা আমি জানতে চাচ্ছি যে কখনো দেখা যায় শিশুদের যে যৌনপল্লীতে কোমলমতি শিশুকে যে যৌন পীড়নের মতন একটা নির্মম একটা কাজে যে সহযোগিতা করে বা থাকিবার যে অনুমতি উক্ত কাজে অনেক সময় সহযোগিতা করে, সেই বিষয়ে কি ধরনের দণ্ড? শিশু আইনের 41 ধারা মতে কোনো ব্যক্তি যদি শিশুকে যৌনপল্লীতে প্রেরণ করেন বা ওখানে আসা যাওয়ার জন্য
পরিচিত করেন, যার বয়স 4 বছরের উপরে হবে বা এর উপরে বয়সে, যাতায়াতের জন্য কোনো ব্যক্তি পরিচিত করেন এবং ব্যবস্থা করে দেন, তাহলে উক্ত ব্যক্তিকে ন্যূনতম 2 বছরের সাজা প্রদান করিবেন, সাথে 1000 টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবেন। আরেকটি বিষয় যে ভিক্ষা, ভিক্ষা নবী শিক্ষা করুণা ভিক্ষা, যে এটা আমরা সচরাচর আমরা জেনে থাকি বা এটা একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু কখনো কখনো এই আমাদের সমাজের কিছু দুষ্কৃতিকারী আছে যারা শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তির মতন একটা জঘন্যতম কাজ করে থাকে। সেই ভিক্ষাবৃত্তির কি ধরনের আমরা দেখি যে বাংলাদেশের নগরায়নে হওয়ার কারণে ঢাকা শহরে আমরা কিন্তু দেখছি যে ভিক্ষাবৃত্তিতে পরিচিত করতেছে অনেক লোক, এখানে কিছু দুষ্কৃতিকারী লোক তাদের কি ধরনের দণ্ড বা শাস্তি হবে? উক্ত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি এই ধরনের অপরাধের সাথে জড়িত হন, তাহলে উক্ত ভিক্ষাবৃত্তি করানোর দায়ে শিশু আইনের 35 ধারার মতো উক্ত ব্যক্তিকে 1 বছরের কারাদণ্ড দিবেন এবং 300 টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত করবেন। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই যে বিজ্ঞ আদালত বিচার সম্পর্কিত যে একটি আদালতের যে একটি বিচারের কিছু সময় থাকে নির্ধারণ, এই শিশু আইনের বিচার মানে কত দিনের মধ্যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয় বা এরকম ধরনের কোনো আইন রয়েছে কিনা? অ্যাকচুয়ালি বিচার কার্য ন্যায় বিচারের সাথে আদালত তার যে সময়সীমা আছে সেই সময়সীমা কোনো নির্দিষ্ট সময় নেই, তবে বিশেষ ট্রাইব্যুনাল, সেই বিশেষ ট্রাইব্যুনাল বলা হচ্ছে 180 দিনের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন করতে হবে। যদি এই বিচার কাজ সম্পন্ন করতে না পারেন, তাহলে উক্ত বিষয়ে উচ্চতর আদালতের অনুমতি নিয়ে এই সময় আরও বাড়িয়ে নিয়ে এই বিচার কার্য সম্পন্ন করতে পারেন ন্যায় বিচারের সাথে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে আসার আগে আমি শিবলি ভাইয়ের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি জানবো যে শিশু এবং শিশু অধিকার এবং শিশু বিকাশের, শিশুদের বেড়ে ওঠার যে উন্নয়ন বা একটা সেটা উঠতে হলে বা উন্নয়ন করতে হলে বা শিশু বিকাশের জন্য জনগণের মানে কী ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং সেই বিষয়ে জনগণের উদ্দেশ্যে আপনার কিছু মূল্যবান বক্তব্য চাচ্ছি। ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমি স্টার্টিংয়ে ছিলাম কিন্তু টেলিভিশন চ্যানেলে, আমি প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এরপর আমি অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে। তারপর আস্তে আস্তে প্রোডাকশনে দায়িত্বে চলে আসলাম। তো আল্লাহর রহমতে খুব ভালো ভালো জায়গায় আল্লাহ কাজ করার সুযোগ দিয়েছেন। তো 2013-তে এসে আমি কিন্তু টেলিভিশন জগৎ থেকে আমি চলে আসি, এবং চলে আসার মেইন কারণটা ছিল আসলে এই লাইট ক্যামেরা অ্যাকশন এটার মধ্যে আমি আমাকে সীমাবদ্ধ রাখতে চাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি একজন শিশু সংবাদকর্মী হিসেবে কিন্তু আমার টেলিভিশনে আসা, ওই জগতে আসা একুশে টেলিভিশনের সহায়তা, তার জন্য কিন্তু আমার একটা বড় লক্ষ্য ছিল যে শিশুরা খুব অবহেলিত, তাদের জন্য কাজ করতে হবে। তো আমার লক্ষ্য অনুসারে যখন আমি কাজ করতে শুরু করলাম শিশু অধিকার নিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, তো তখন আমার রিলেটিভ থেকে সবাই কিন্তু শিশু নিয়ে কাজ করো, আচ্ছা ওকে, আলাদা মানে হাসাহাসি করতো। ফেসবুকে প্রথমত পোস্ট দিলে মানুষ আর কিছু ভাই খুঁজে পান নাই, হ্যাঁ ভাই কি চাকরি ছেড়ে দিচ্ছেন নাকি, ও আচ্ছা বুঝছি, আচ্ছা এটা মনে হয় নতুন কিছু, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই যে আপনার ওদের যে চিন্তা চেতনাগুলো আত্মীয় থেকে শুরু করে সবার কাছে এই বিষয়গুলো আসলে এখনো সুপরিচিত না, সুপরিচিত এখন হচ্ছে। এটা নিয়ে যখন আমরা আরেকটু অ্যাওয়ারনেস জোরদার করার জন্য আমরা যখন বাংলাদেশের ম্যাস মিডিয়া কমিউনিকেশন তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিলাম, শিশু মন্ত্রণালয়ের সহযোগিতা নিলাম, তো এখন ওভারঅল যদি আপনি বলেন 31% জনসাধারণ এই বিষয়গুলো অবগত 100-এর মধ্যে। বাকিরা কিন্তু আপনার ধরেন সবচেয়ে বেশি যদি বলেন যে কোথায় আমাদের সমস্যাগুলো আছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গে যে জেলাগুলো আছে আমাদের, সেই জায়গায় কিন্তু এই শিশু অধিকার বলে যে শব্দ আছে, এই বিষয়টা ম্যাক্সিমাম গার্ডিয়ানকে যদি আপনার টেলিভিশন চ্যানেল থেকে যদি আপনারাও যান, আপনারা দেখবেন যে এই বিষয়টা অবগতই না। এবং এই ক্ষেত্রে
আমার অ্যাওয়ারনেস তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, যারা আসলে প্রতিদিন আমাদের চোখে বিভিন্ন খবরগুলো যেমন তুলে আনছে, ঠিক তেমনি আসলে শিশুদের বিষয়গুলো যদি তারা ছোট ছোট অ্যানিমেটেড কার্টুনের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যদি তারা রেগুলারলি তুলে আনে, ধরেন আপনার 17ই মার্চ বাংলাদেশ পালন করে যে শিশু দিবস। শিশু দিবস বাংলাদেশ। আচ্ছা, ইন্টারন্যাশনালি পালন করা হচ্ছে 20শে নভেম্বর। এখন ধরেন আপনি স্পেশাল ডেতে আপনি ছোট্ট একটা কলাম লিখলেন, এটা দিয়ে আসলে আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা আসলে 100% করা সম্ভব হবে না। এটার জন্য র্যান্ডমলি কাজ করতে হবে। র্যান্ডমলি আমরা যদি কাজ না করতে পারি তাহলে আমাদের ব্যাঘাত ঘটবে, এবং এটার জন্য আসলে শিশুদের ভালোবাসার মানুষ তৈরি করতে হবে সংবাদ মাধ্যমগুলোতে, যেটা খুবই অভাব। যখন আমাদের এখানে বিভিন্ন গেস্টরা আসেন, আমি আবারও বলছি ইউএনসিআরসি আর্টিকেল 13 আমাদের যে প্রজেক্টটা চলমান, শুনো আমাদের কথা, এই প্রোগ্রামটা কিন্তু এখন পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। কারণ পৃথিবীর কোনো দেশে এতগুলো সংসদ সদস্যকে 1 by 1 সিরিয়ালি দাঁড় করানো হয়নি, শিশুদের মুখোমুখি করানো হয়েছে। শিশুরাই তাদেরকে জিজ্ঞাসা করে, আপনি পার্লামেন্টে এই পর্যন্ত, আমি উইকিপিডিয়াতে স্যার দেখতে পাচ্ছি আপনি 4 বার এই পর্যন্ত নির্বাচিত হয়েছেন, আপনি এই পর্যন্ত কয়টা স্পিচ দিয়েছেন সংসদে আপনার এলাকার শিশুদের জন্য, বাংলাদেশের শিশুদের জন্য? সে কিন্তু থতমত খাচ্ছে। তাই তো জনগণের উদ্দেশ্যে আপনার মানে না, আমি বলছি এই যে ধরেন আমরা কাজ শুরু করেছি, এটা ইতিমধ্যে আলোচিত হয়েছে, এরকম যদি অন্তত 10টা চ্যানেল যদি শুরু করতো আমাদেরও আগে, তাহলে এটা শতকরা এটা 60-এর উপরে চলে যেত। এবং এটা নিয়ে যদি এখনো যদি ধারাবাহিকভাবে কাজ করতে থাকে র্যান্ডমলি, তাহলে ধরেন মোস্ট প্রবাবলি 4 বছরের মধ্যে আমার 100% চলে আসবে। শিশু আইন, শিশু অধিকার, এই বিষয়গুলো সচেতনতা চলে আসবে। আমরা আশাবাদী। কিন্তু এটার জন্য মোস্ট প্রবাবলি আপনার বাংলাদেশের যে মেস মিডিয়া কমিউনিকেশন, এই জায়গাটাকে আসলে একটু নড়ে চড়ে বসতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, আর একটু উদার হতে হবে এখানে। আরো না, উদারতার বিষয়টাকে আপনার 3,60,000-এর বেশি শিশুকে আপনি বঞ্চিত করে এটা টিভি স্টেশন রান করতে পারেন না। এই পর্যন্ত 4টা টিভি চ্যানেল কিন্তু আমাদের এখানে আসার পরে বাচ্চাদের মুখোমুখি হয়ে তারা কিন্তু বাধ্য হয়েছে কার্টুন প্রচার করার জন্য। যখন আমরা সিইওদেরকে ডাকছি, বিভিন্ন চ্যানেলের ডিপার্টমেন্ট প্রধানকে ডাকছি, ডিপার্টমেন্ট প্রধান যখন বাচ্চাদের এখানে এসে আশ্চর্য হচ্ছে যে ওদের দাবি দেওয়া আছে, আপনার চ্যানেল কি কাজ করে, আপনার চ্যানেল কয়টা প্রোগ্রাম প্রচার করে, আপনার চ্যানেল কি কি নিউজ প্রচার করে। আগে তো মিনা কার্টুন দেখানো হতো খুব সুন্দর। এখন না, প্রচার না করার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে ওরা বেসিক্যালি ইউনিসেফকে প্রেসার ক্রিয়েট করে যে এটার জন্য আমাকে ফান্ড দিতে হবে। যে তোমার নামই তো জাতিসংঘ শিশু তহবিল, তোমার কাছে অনেক তহবিল আছে, আমাকে কিছু টাকা দাও। হ্যাঁ, আমি 20 মিনিট এটা প্রচার করবো, এটার বিনিময়ে তুমি 50,000 টাকা দাও। হ্যাঁ, তো এই যে ধরেন যে মন মানসিকতা, তবুও আমি এশিয়ান টিভিকে থ্যাঙ্কস দিব, তারা এটা করে যাচ্ছে। আর এখন যে সকল কার্টুনগুলো আসলে তৈরি করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে, এটা আসলে কতটা মানসম্মত, এটা যদি একটু অভিভাবকরা একটু ভালো করে দেখে তাহলেই বুঝতে পারবে। আমরা চাই এনএন টিভি ওই ব্যাপারে সোচ্চার হবে, শিশু অধিকারে আমি কাজ করব, সোচ্চার যেন হয়, তার জন্যই তো কথাটা বললাম। জি জি জি। শিশু আইন ও শিশু আদালত এবং এই সুফল এবং কুফল বিষয়ে জনগণ উদ্দেশ্যে আপনার আইনগত মতামত। শিশু আইন ও শিশু আদালত এবং এর সুফল এবং কুফল। আসলে শিশু আইন 1974 আইন, 74 সনের আইন, এবং এটা হাঁটি পাপা করে আজকের যে আইন, এই স্বাধীন বাংলাদেশে শিশুদের অধিকার নিয়ে কাজ করতেছে। এই যে আজকে আমার সামনে আরিফ ভাই, আমাদের শিবলি ভাই উপস্থিত আছে, উনি কাজ করতেছেন। এরকম আরও ওনার যে নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছেন, এরকম লোক কিন্তু আমাদের আরও লাগবে। এই ধরনের লোক যদি স্বেচ্ছায় আসে এবং ভলেন্টারিলি কাজ করে, তাহলে আশা করি এর সুফলটা আমরা পাবো।
তবে এই সুফল শিশু আইনের যে সুফলগুলো হয়েছে সে আলাদা, যেমন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আলাদা করা হয়েছে, আদালতের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং দ্রুত বিচার ত্বরান্বিত করার জন্য আলাদা বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমাদের জন্য সুফলতা। সেটার সুফলতা আমাদের জনগণ পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। আর আপনি যে কুফলতার কথা বলতেছেন, যে ব্যাড সাইডগুলো আছে, এখনও কিন্তু যে শিশু সনদ বা শিশুদের জন্য যে যারা গ্রেফতার হয়ে আছে বা আসতেছে, তাদেরকে কিন্তু যে জেলখানা বা গারদখানা বলা হয়, তাদেরকে কিন্তু এই গারদখানায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ থানা থেকে যখন আদালতে আনা হচ্ছে, তখন কিন্তু আলাদা গারদখানা নাই শিশুদের জন্য। এটা আপনি অভিজ্ঞ আইনজীবী এবং সাংবাদিক, আপনি জানেন, লিগ্যাল এইড, আপনি এটা দেখতেছেন, বাস্তব অভিজ্ঞতা। আমি নিজেও দেখেছি আমার এই প্র্যাকটিসে। আরেকটা কুফলতা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এখনো পর্যন্ত শিশু কিশোরদের জন্য আলাদা জেলখানা তৈরি করা হয় নাই বা আলাদা সেল গঠন করা হয় নাই, যেখানে তাদেরকে পুনর্গঠন করা হবে, তাদেরকে সংশোধন করা হবে। কারণ একজন মানুষ কিন্তু জন্মগতভাবে অপরাধী হয়ে জন্মায় না। সে পারিপার্শ্বিকতার কারণে, অবহেলার কারণে, নিপীড়নের কারণে, ক্ষোভের কারণে যে তার অধিকারগুলো ছিল, সেগুলো যখন সে নিশ্চিতভাবে পাচ্ছে না বা প্রপার মনিটরিং ছিল না, এই প্রপার মনিটরিং না থাকার কারণে একটা ছেলে অপরাধের সাথে জড়িত হচ্ছে। আজকে কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে কেন? আজকে দেখেন আমাদের প্লে গ্রাউন্ড নাই। আমরা যেখানে খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, গোল্লাছুট খেলতাম, সেই প্লে গ্রাউন্ডগুলো কিন্তু নিয়ে যাচ্ছে নাই, এই প্লে গ্রাউন্ডগুলো। যার কারণে এই বাচ্চা কাচ্চারা কি হচ্ছে, একটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে সীমাবদ্ধ। তারা ফার্মের মুরগির মতো বাসায় বসে থাকে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে সীমাবদ্ধ। ফাদার মাদার তাদের মনিটরিং করতেছে না। এটা রাষ্ট্র বানাচ্ছে। সেই গন্ডি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্লে গ্রাউন্ডের কথা যদি বলি, প্লে রাইটস আছে জাতিসংঘের UNCRC 31-এ বলা আছে, প্রতিটি শিশু সাংস্কৃতিক বিষয়ক বিকাশ এবং তার খেলাধুলার অধিকার রয়েছে। জি, সে অধিকার থেকে আজকে শিশুরা বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, একের পর এক খেলার মাঠগুলো যখন কেড়ে নেওয়া হলো, তখন কিন্তু রাষ্ট্র চুপ ছিল। তখন কিন্তু আমাদের পুলিশ বা র্যাব বা অন্যান্য সংস্থা কাজ করেনি না। আজকে আপনারা নিজেরাই বলতেছেন মিডিয়ার সামনে এসে, আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এর তো ফার্মে মুরগি হয়ে যাচ্ছে, এরা এটা করতেছে। আসলে রাজনীতিবিদ হিসেবে তারা কি করেছে শিশুদের জন্য, এই বিষয়ে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বলতেছে আমরা চেষ্টা করে যাচ্ছি। সর্বোপরি আপনার মানে আইনগত মতামতটা? আমার যে আইনগত মতামত, সেটা হচ্ছে যে আপনার শিশু আগামীর ভবিষ্যৎ। এই আজকের শিশুই এই দেশের রাষ্ট্রনায়ক হবে, এই দেশের ডাক্তার হবে, সচিব হবে, ম্যাজিস্ট্রেট হবে, বিভিন্ন ক্ষেত্রে তারা নেতৃত্ব দিবে। তো এই নেতৃত্ব দেওয়ার জন্য একটা সুস্থ মস্তিষ্ক দরকার, একজন আদর্শ সন্তান দরকার। কিন্তু এই আদর্শ সন্তান যদি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, তাহলে সেই মেরুদণ্ড কিন্তু, সেই দেশের মেরুদণ্ড কিন্তু শক্ত হয়ে উঁচু হয়ে দাঁড়াতে পারবে না। তাই আমি আজকে এই NN টিভির মাধ্যমে একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনার সন্তানের প্রতি কেয়ারটা বাড়িয়ে দিতে হবে। আপনার তার যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো নিশ্চিত করতে হবে, তার প্রতিভার মূল্যায়ন দিতে হবে, এবং তার মতামতের যে অধিকার, সেই মতামতটা শুনবেন, তার মতামত শুনবেন, সেই মতামত শুনে তারপর সিদ্ধান্ত দিবেন, সিদ্ধান্ত চাপিয়ে দিবেন না। এবং প্রতিটি বাচ্চাকে ছোট থেকেই তার প্রতিভার মূল্যায়ন দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। দ্য ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড আর্টিকেল 13-এর যে নির্বাহী পরিচালক আমাদের আরিফুর রহমান শিবলি ভাই এসেছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মানে একটা ইয়াং লয়ার্স যে আমরা বলি, সেই ইয়াং লয়ার্স অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য আমাদের রাসেল প্রধান এসেছে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আইনের আলো পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এনএম টিভিকে ধন্যবাদ। দর্শক, এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য এবং ইয়াং লয়ার্স অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক রাসেল প্রধান এসেছেন। আইনের আলো পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এনএম টিভিকে ধন্যবাদ। দর্শক, আজ আর নয়, আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।